নমস্কার, আমি মধুপূর্ণা। আজ আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা সহজে কি বড়লোক হওয়া যায়। ছেলেবেলায় একটু একটু এক গুঁইমো প্রায় সকলেরই থাকে। আমার কথা শুনিয়া কেহ চটিবেন না, চটিলেও বড় একটা অসুবিধা বোধ করিব না। অনেকের অভ্যাস আছে, তাহারা খাঁটি কথা শুনিলে বিরক্ত হয়, কিন্তু কাহাকেও বিরক্ত করা আমার উদ্দেশ্য নহে। আমার নিজের দশা দেখিয়াই আমি উপরের কথাগুলিতে বিশ্বাস স্থাপন করিয়াছি। ছেলে মানুষের একটা রোগ আছে, অনেক কাজ তাহারা আপনা আপনি করিয়া অন্য লোককে বিরক্ত করে। আবার যদি কেহ সেই কাজ তাহাদিগকে করিতে বলিল, অমনি সেই কাজের মিষ্টত্বটুকু তাহাদের নিকট হইতে চলিয়া যায়। দাদা প্রথম বই পড়িতে শিখিয়াছে, তার বইয়ে সুন্দর সুন্দর ছবি। পড়িবার সময় দাদা বই খুঁজিয়া পাইত না। আমার চোখ পড়িলেই আমি বইখানা হস্তে করিয়া কেহ খুঁজিয়া না পায় এমন কোনো জায়গায় যাইয়া বসিতাম। শেষে একদিন শুনিলাম ওই বইখানা আমারও পড়িতে হইবে। আমার আনন্দের সীমা রহিল না। তখনই দৌড়িয়া যাইয়া সঙ্গীদের সকলকে খবরটা দিয়া আসিলাম। পরদিন মাস্টার আসিলেই বই হাতে করিয়া হাজির। মনে করিলাম প্রথম ছবিটার কথা আজ হইবে। মাস্টার প্রথম ছবির পাতায় একটু আসিলেনও না। ছবি শূন্য একটা পাতা উল্টাইয়া এ বি সি ডি করিয়া কি বলিতে লাগিলেন। তখন হইতে আর সেই বই আমার ভালো লাগিল না। দাদা স্কুলে যাইবার সময় মাঝে মাঝে আমাকে সঙ্গে করিয়া লইয়া যাইত। দাদাদের মাস্টার বড় ভালো মানুষ। আমি মনে করিলাম স্কুলের সকল মাস্টারই বুঝি ওইরূপ। বাড়িতে 3 বছর থাকিয়া কয়েকখানা বই শেষ করিলাম। তাহার পর আমাকেও স্কুলে পাঠাইয়া দিল। কয়েক বছর বেশ চলিতে লাগিলাম, কিন্তু মাস্টারকে আর তত ভালো লাগে না। কবে বড় মানুষ হইয়া স্কুল ছাড়িয়া দিব, এই চিন্তাটা বড় বেশি মনে হইত। তখন 3য় শ্রেণীতে পড়ি। ইংরেজি যে কয়েকখানা বই পড়িয়াছিলাম, তাহার একখানিতে এক সাহেবের কথা লেখা ছিল। তিনি বাড়ি ছাড়িয়া বিদেশে গিয়াছিলেন। সেখানে অনেক কষ্ট ভোগ করিয়া শেষটা অনেক টাকা করিয়াছিলেন। সাহেব যে বয়সে বাড়ি ছাড়িয়াছিলেন, মিলাইয়া দেখিলাম আমারও এখন ঠিক সেই বয়স। তবে আর চাই কি? ক্লাসে সতীশের সঙ্গে আমার বড় ভাব। আমি সতীশের কাছে মনের কথাগুলি খুলিয়া বলিলাম। কথা শুনিয়া সতীশ যেন আর তার ছোট শরীরটির মধ্যে আঁটে না। তখনই সে লাফাইয়া উঠিল,
বোধ হইল বাড়ি হইতে বিদেশ চলিয়া গেলেই বড়লোক হওয়া যাইবে। সতীশ বলিল, কালই চল। কাল চলাটা তত সহজ বোধ হইল না, কিন্তু বেশি দেরি যে করা হইবে না সেটা ঠিক করা হইল। একদিন স্কুল হইতে ছুটি লইয়া বাড়ি আসিলাম। সতীশও আসিল। বাবা বাড়ি ছিলেন না। বাড়ির অন্যান্য লোকও চুপ করিয়া বিশ্রাম করিতেছিল। চুপি চুপি কয়েকখানা কাপড় দিয়া একটি পুঁটুলি বাঁধিলাম। তারপর বাবার বাক্স হইতে কতকগুলি টাকা লইয়া দুজনে চোরের মতন বাহির হইলাম। পাছে কেহ আসিয়া ধরে সেই ভয়ে দুজনে মাঝে মাঝে দৌড়াইতে লাগিলাম। এই রূপে সন্ধ্যা পর্যন্ত হাঁটিয়া এক বাড়িতে যাইয়া উঠিলাম। সেই বাড়ির কর্তা আমাদের অবস্থা দেখিয়া বড় দুঃখিত হইলেন। আমাদের সম্বন্ধে যা যা কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন, আমরা কোনো কথারই ঠিক উত্তর দিই নাই। স্থানে স্থানে দু একটি কথা বড়িয়া কহিতে হইল। তিনি আমাদের কথায় বুঝিয়া লইলেন যে আমরা দুজন পথ হারাইয়া ঘুরিতেছি। বলিলেন, কাল আমি একজন লোক দিয়া তোমাদের দুজনকে বাড়ি পাঠাইয়া দিব। খাইবার সময় ভদ্রলোকটি আমাদের সম্মুখে বসিয়া থাকিলেন। আমাদের আহার শেষ না হওয়া পর্যন্ত উঠিলেন না। একটি কুঠুরিতে আমাদের দুজনের ঘুমাইবার বন্দোবস্ত করিয়া দেওয়া হইল। সেখানে আর কেহ ঘুমাইতে আসিল না। আমি কিছু সুবিধা ভোগ করিলাম। ভাবিলাম, কর্তা যাহা বলিলেন তাহা কাজে করিলে আর বড়লোক হওয়া হইবে না। সুতরাং কেহ জাগিবার পূর্বে কর্তাকে ধন্যবাদ না দিয়া চলিয়া যাওয়া ঠিক হইল। সতীশকে ডাকিলাম, সতীশ, সতীশ। সতীশ কথা কয় না। সতীশের চোখে জল পড়িতেছে। কর্তার কথায় সতীশের মন ফিরিয়া গেল নাকি? বাস্তবিকই তাই। অনেক পীড়াপিড়ি করার পর বলিল, আমি তোমার সঙ্গে যাইব না। আপনারা কি মনে করিতেছেন? সতীশের কথা শুনিয়া আমার মনের ভাব কি প্রকার হইল? বড়লোক হবার ইচ্ছাটা আমার এত বেশি হইয়াছিল যে বাড়ি ছাড়িয়া অবধি আমার বোধ হইতেছিল যেন বড়লোকের কাছাকাছি একটা কিছু হইয়াছি। সতীশকে আমি কাপুরুষ মনে করিতে লাগিলাম। সতীশের মা বাপ আছে, আমারও মা বাপ আছেন। প্রভেদ এই যে আমি স্বার্থপর, সতীশ তাহা নহে। সতীশের মনে যে সকল চিন্তা উঠিতেছিল আমার অন্তঃকরণে তাহা স্থান পাইল না। আমি সতীশের অবস্থা বুঝিতে পারিলাম না। মা বাপের মনে কষ্ট দেওয়া আমার ইচ্ছা ছিল না, কিন্তু নিজের কথা লইয়া এত ব্যস্ত ছিলাম যে তাহাদের কথা ভাবিবার অবসরই পাই নাই। নানা চিন্তার মধ্যে ঘুম আসিল। ঘুমাইতে ঘুমাইতে স্বপ্ন দেখিলাম যে আমি বাড়িতে কি একটা কথা লইয়া মার সঙ্গে রাগারাগি করিতেছি। মা কত সাধিতেছেন, আমার ভ্রুক্ষেপ নাই।
রাগ যেন ক্রমেই বাড়িতেছে। মার চোখে জল পড়িতেছে দেখিয়া যেন আমার প্রতিহিংসার ভাবটা চরিতার্থ হইতে লাগিল। আমি দাঁত খিঁচাইয়া মাকে বিদ্রূপ করিতে লাগিলাম। মা আমার হাত ধরিতে আসিলেন। আমি পাশের একটা গাছে উঠিতে চেষ্টা করিলাম। হঠাৎ পা পিছলাইয়া পড়িয়া যাইতেছিলাম। এমন সময় আমার ঘুম ভাঙিয়া গেল। স্বপ্নের কথা ভাবিয়া চোখে দুফোঁটা জল আসিল। কিন্তু আবার সেই বড়লোক হওয়ার কথা। সতীশের মন ফিরিয়া গিয়াছে। সতীশ জাগিয়া আর যাইতে চাহিবে না। হয়তো আমারও যাওয়া হইবে না। রাত হয়তো আর বেশি নাই। এই বেলা সতীশকে না বলিয়া যাওয়াই ভালো। আমি আস্তে আস্তে উঠিলাম। আমার কাপড় আর টাকাগুলি লইয়া বাহির হইলাম। রাত্রি তখনও অনেক ছিল, কিন্তু আমার বোধ হইতে লাগিল যেন এই ভোর হইয়া আসিতেছে। একটা বড় রাস্তা ধরিয়া চলিলাম। অনেকক্ষণ হাঁটিলাম, কিন্তু রাত ফুরায় না। রাস্তাটা একটা বড় নদীর ধারে যাইয়া শেষ হইয়াছে। আমিও সেইখানে যাইয়া থামিলাম। তারপর যাই কোথা? রাস্তাটা নিশ্চয় ওপারে যাইয়া আবার চলিয়াছে, কিন্তু ওপারে যাই কেমন করিয়া? এতক্ষণেও রাত ফুরাইল না। হয়তো আরো অনেক দেরি। ঘাটে একখানি নৌকা বাঁধা ছিল। নৌকার ছই নাই। একজন লোককে অনায়াসে ওরূপ নৌকা অনেকবার চালাইতে দেখিয়াছি। আমার বোধ হইতে লাগিল আমিও পারি। নৌকায় উঠিতে বিলম্ব হইল না। যে লগিটিতে নৌকা বাঁধা ছিল তাহা তুলিয়া লইলাম। ডাঙায় ভর করিয়া ঠেলিয়া নৌকা জলে ভাসাইয়া দিলাম। জলের গায়ে যে এত জোর আগে ভাবি নাই। শোঁ শোঁ করিয়া নৌকার গায়ে জল বাঁধিতে লাগিল। নৌকাখানা ঘুরিয়া গেল। হঠাৎ ঘুরিবার সময় তাড়াতাড়ি লগিটি ছাড়িয়া দিলাম। নৌকা ঘুরিয়া ঘুরিয়া ডাঙা হইতে অনেক দূরে যাইয়া পড়িল। স্রোতে ভয়ানক বেগের সহিত ভাসিয়া যাইতে লাগিল। আমি কিছুকাল হতবুদ্ধি হইয়া থাকিলাম। বিপদের পরিমাণটা প্রথম তত বুঝি নাই। শেষে কিছু কিছু করিয়া হুঁশ হইতে লাগিল। মাথা ঘুরিয়া গেল। দু হাতে চোখ ঢাকিয়া বসিয়া পড়িলাম। ঢেউগুলি তরাক তরাক করিয়া নৌকাখানিকে দোলাইতে লাগিল। তখন মায়ের সেই মুখখানির কথা মনে পড়িল। কেন বাড়ি ছাড়িয়া আসিলাম? সেই অন্ধকার রাত্রি, ভয়ানক নদী আর বাড়ির ছোট কুঠুরিটি, সেই কোমল সুন্দর বিছানাটির কথা মনে হইল। দুই চোখে জল পড়িতে লাগিল। সেই আঁধারে পড়িয়া মা মা বলিয়া কাঁদিতে লাগিলাম। কেন সতীশের সঙ্গে গেলাম না? তাহাকে কেন ছাড়িয়া আসিলাম? এইভাবে কতক্ষণ ছিলাম বলিতে পারি না। হঠাৎ নৌকাখানি একদিকে যাইয়া ঠেকিল। চমকিয়া দেখিলাম কতকগুলি বড় বড় নৌকা তাহারই একটাতে আমার নৌকা ঠেকিয়াছে। আমি সেই মুহূর্তের জন্য আশ্বস্ত হইলাম, কিন্তু তার পরক্ষণেই নৌকা হইতে
কতকগুলো কালো অর্ধ উলঙ্গ লোক বাহির হইয়া কেউ মেউ করিয়া কি বলিতে লাগিল। আমি বুঝিতে পারিলাম আমাকে গালি দিতেছে। তাহারা আমার কথা বুঝিল বলিয়া বোধ হইল না, আরো বেশি গালাগালি দিতে লাগিল। ক্রমে অন্যান্য নৌকার লোক আসিয়া গোলমালে যোগ দিল। আমার কথা শুনিয়া সকলেই ওই লোকগুলিকে গালি দিতে লাগিল। একটি ভদ্র লোক সেখানে ছিলেন। তিনি দয়া করিয়া আমাকে তাহার নৌকায় লইয়া গেলেন। নিজ হাতে আমার পুঁটুলিটি যত্ন সহকারে এক কোণে রাখিয়া দিলেন। তারপর আমাকে বলিলেন, আমি কাজ যাইতেছি, তোমার কোনো আপত্তি না থাকিলে আমার সঙ্গে যাইতে পারো। আমার বাড়িতে কোনো ক্লেশ হইবে না। আমি তাহার সঙ্গেই চলিলাম। ছোট্ট একটি শহরের মতো, অনেক লোক, বড় লোকও অনেকগুলি আছেন। আমি যাহার সঙ্গে গিয়াছিলাম তাহাকে এখানে কালিদাস বাবু বলিব। তিনিও একজন বড় লোক। এই সব দেখিয়া শুনিয়া আমার পুরাতন রোগ আবার দেখা গেল। আমি ভাবিতে লাগিলাম, এখানে থাকিয়া বড় লোক হওয়া যায় কি? যায় বই কি। না হইলে ইহারা এত গাড়ি চড়ে কি করিয়া? বোধ হইল যেন কালিদাস বাবুর বাড়িতে থাকিয়া হঠাৎ একদিন বড় লোক হইয়া যাইব। একদিন কালিদাস বাবু ডাকিলেন। কালিদাস বাবুর উপর প্রথম হইতেই আমার বড় শ্রদ্ধা হইয়াছিল। যখনই তিনি আমাকে ডাকিতেন তখনই একখানা সুন্দর কিছু উপহার পাইতাম। আমার বয়সের অনেকেই এখন ভালো কাজ করিতেছেন, কিন্তু আমার যেন তখনও শিশু ভাবটা যায় নাই। কালিদাস বাবুও তাহা বেশ বুঝিতেন। যাহা হোক, আমি কালিদাস বাবুর নিকট যাইয়া দাঁড়াইলাম। তিনি আমার নাম ধরিয়া বলিলেন, গিরিশ, এখানে তোমার কেমন লাগে? দিব্যি। বটে? তা এখান থেকে তোমার আর কোথাও যেতে ইচ্ছে হয় না? কোথায় যাব, এখানেই থাকব। তা বেশ বলিয়া কালিদাস বাবু কপাল হইতে চশমা নামাইয়া ছাপার কাগজ পড়িতে লাগিলেন। কাগজের প্রথম পাতে একটি ছবি, আমার সেই সাহেব। আমি একটু আশ্চর্য হইলাম। অনেক দিন পরে কোনো পরিচিত বন্ধুর সাক্ষাৎ পাইলে যেরূপ হয়, আমারও সেই রূপ হইল। একটি ছোট কথা আমার মুখ দিয়া বাহির হইল। আমি বলিয়া উঠিলাম, আরে! কালিদাস বাবু কাগজ নামাইয়া আমার মুখের দিকে চাহিলেন। তাহার অর্থ ব্যাপারখানা কি? আমি বলিলাম, আগে ওই ছবিতে। ইনি একজন বড় লোক ছিলেন। তোমারও বড় লোক হতে ইচ্ছে হয় না? আমি ভাবিলাম এই বুঝি। হঠাৎ প্রশ্ন হওয়াতে থতমত খাইয়া বলিলাম, বড় লোক কি সবাই হয়? হয় বই কি। ইচ্ছে করলে তুমিও হতে পারো। আমি পারি? অবশ্যই। কাল থেকে তোমাকে স্কুলে পাঠিয়ে দেব ভেবেছি। লেখাপড়া না শিখলে বড় লোক হওয়া যায় না, তাই তোমাকে ডেকেছিলাম। কেমন?
আমার বাতাসের ঘর ভাঙিয়া গেল। যার চোটে বাড়ি ছাড়া সেই আপদ। আমি কোনো কথা কহিলাম না। কালিদাস বাবু এতে সন্দেহ করেন নাই, সুতরাং কিছু বলিলেন না। এরূপ কথাবার্তা কালিদাস বাবুতে আর আমাতে অনেক দিনই হইত। তিনি আমার অবস্থার কথা জিজ্ঞাসা করিতেন। সেই রাত্রিতে নৌকায় কেমন করিয়া আসিলে, বাড়ি কোথা, মা বাপ নাই, ইত্যাদি। আমি প্রায় চুপ করিয়া থাকিতাম। কালিদাস বাবুর ইচ্ছা ছিল সুযোগ পাইলেই আমাকে বাড়ি পাঠাইয়া দিবেন, কিন্তু এসব সম্বন্ধে কোনো খবরই আমি তাহাকে দিতে চাইতাম না। তখন তিনি সেসব বিষয়ে ক্ষান্ত হইয়া সেখানেই আমাকে লেখাপড়া শিখাইবার মনস্থ করিলেন। স্কুলে যাইয়া অবধি আমার মনে শান্তি ছিল না। কয়েকদিন কোনো মতে কাটাইলাম, কিন্তু শেষটা অসহ্য হইয়া উঠিল। কালিদাস বাবুর বাড়িতে আর থাকা হইবে না, কিন্তু হঠাৎ যাই কোথায়, গেলেও আর এবার হাঁটিয়া যাওয়া হইবে না। কা হইতে দুখানা স্টিমার ধুতে যাতায়াত করিত। সপ্তাহে 2 দিন স্টিমার চলে। ধু যাইতে 3 দিন লাগে। হিন্দুরা এই 3 দিনের ছিঁড়ে পুটুলি বাঁধিয়া লইয়া জাহাজে ওঠে। ভোরবেলা জাহাজ ছাড়ে। একদিন নদীর ধারে বেড়াইতে যাইয়া দেখি একখানা স্টিমার এই মাত্র ঘাটে আসিয়া থামিল। পরের দিন ভোরে চলিয়া যাইবে। হঠাৎ স্টিমারে উঠিয়া ধু চলিয়া যাইতে আমার বড় ইচ্ছা করিতে লাগিল। বাড়ি আসিয়া কেহ না দেখে এমন ভাবে আমার কাপড় চোপড় সব একত্র জড়ো করিলাম। কালিদাস বাবুর বাড়ি আসিবার কালে সঙ্গে করিয়া যে টাকা আনিয়াছিলাম, তাহার একটিও ব্যয় হয় নাই। কালিদাস বাবুও মাঝে মাঝে আমার ইচ্ছা মতো খরচ করিবার জন্য 2-1টি দিতেন। আমি সমস্তই সঞ্চয় করিতাম। শুনিয়াছিলাম বড় লোকেরা সহজে টাকা খরচ করিতে চাহে না। যাত্রার উপযোগী সকল জিনিস প্রস্তুত রাখিয়া ঘুমাইলাম। মনে একটা চিন্তা থাকিলে সহজে ঘুম হয় না। ঘুম হইলেও শীঘ্রই ভাঙিয়া যায়। আমারও তাই হইল। বড় কামরার ঘড়িতে 4টা বাজিল। আমি অমনি উঠিলাম। সঙ্গে পুঁটুলিতে কয়েকখান কাপড়, 1 জোড়া চটি জুতো, নগদ কিছু টাকা, কালিদাস বাবু মাঝে মাঝে যে উপহার দিতেন সেগুলি, কয়েকখানা ছবি, একটা বড় ছুরি, আর আমার স্কুলের পুস্তকগুলি। পুস্তকগুলি কেন সঙ্গে লইলাম ঠিক বলিতে পারি না। তবে কালিদাস বাবু বলিয়াছিলেন, লেখাপড়া না শিখিলে বড়লোক হওয়া যায় না। তাহাতেই মনে কেমন একটা ভয় রহিয়া গিয়াছিল। এইরূপ সাজসজ্জা করিয়া, ছাতাটি হাতে করিয়া, বিছানায় চাদরখানা পুটুলির উপর জড়াইয়া আস্তে আস্তে বাহির হইলাম। স্টিমার ঘাটে আসিতে অধিকক্ষণ লাগিল না। সেখানেই মুদির দোকান আছে। সেই দোকান হইতে চিড়ে কিনিয়া বিছানার চাদরের এক কোণে বাঁধিয়া লইয়া
জাহাজের একজন লোক আমাকে একটা জায়গা দেখাইয়া দিল। আমি সেইখানে যাইয়া বসিলাম। জাহাজে বিশেষ কিছু ঘটনা হইল না, তবে সঙ্গে যে টাকা আনিয়াছিলাম তাহা প্রায় শেষ হইয়া আসিল। নিয়মিত সময় জাহাজ ধু পৌঁছিল। রামলোচন বাবু আমাদের ওদিককার লোক, তিনি ধুতে আছেন। সেখানকার একজন নামজাদা উকিল। আমি ভাবিলাম দেশের একজন লোক, তার কাছে গেলে তিনি অবশ্যই কিছু খাতির করিবেন। জাহাজ হইতে তীরে উঠিয়াই তাহার কথা জিজ্ঞাসা করিলাম। একটি ভদ্রলোক তাহার বাড়ি দেখাইয়া দিলেন। আমি আস্তে আস্তে বাড়ির একজন চাকরের মতো লোককে যাইয়া জিজ্ঞাসা করিলাম, রামলোচন বাবুর এই বাড়ি? সে লোকটা আমার কথার উত্তর দেওয়া দূরে থাকুক, আমার দিকে একবার ফিরিয়াও চাহিল না। মুখ বিকৃত করিয়া একটা বড় ঘরে চলিয়া গেল। অগত্যা আমি অন্য লোকের আশ্রয় গ্রহণ করিলাম। সে যাহা বলিল তাহাতে জানিলাম, আমি যাহাকে রামলোচন বাবুর চাকর মনে করিয়াছিলাম তিনিই রামলোচন বাবু। তাই অত রাগ। আমি ভয়ে ভয়ে রামলোচন বাবুর ঘরের দরজায় দাঁড়াইলাম। তিনি একটা টাকিয়া ঠেস দিয়া বসিয়া আছেন। আমি অত কালো আর কখনো দেখি নাই। মোটা বেশি নন, কিন্তু প্রায় বুকের উপর কাপড় পরেন। মুখগুলি সোজা সোজা, চুলের অধিকাংশ পাকিয়া গিয়াছে। কানে একটা কলম, হাঁটুর উপর পর্যন্ত কাপড় টানিয়া বসিয়াছেন। উরুদেশের উপর একটা লম্বা খাতা রাখিয়া তাহাই দেখিতেছেন, আর মাঝে মাঝে কাহার উদ্দেশ্যে মুখ বাঁকাইতেছেন। তাকিয়ার একটা অংশ কলম মুছিবার স্থান বলিয়া বোধ হইল। কিছুকাল পরে দেখিলাম যে তাহা নহে। পাশে একটি মাটির দোয়াত, তাহা হইতে ঘাঁটিয়া এক কলম লইয়া খাতায় কি যেন লিখিলেন। তারপর কলমটি মাথায় চুলে ঘষিয়া কানে বসাইয়া হাতের দুটি আঙুল তাকিয়ার ওই স্থানটিতে মুছিলেন। তার পরক্ষণেই এক হাতের কনুই তাকিয়ার উপর রাখিয়া একখানা পা আমার দিকে বাড়াইয়া ভৌ শব্দে উদ্গার করিলেন। শেষটা আমার দিকে মুখ তুলিয়া চাহিলেন। প্রথম প্রশ্ন হিন্দি ভাষায় হইল, তাহার পর বাংলা। কি চাই? আগে আমি অনেক দূর থেকে এসেছি। আমিও অনেক দূর থেকে এসেছি। আমার নিবাস সু। আমারও নিবাস সু। তারপর মহাশয় যদি কিঞ্চিত সাহায্য। দক্ষিণ হস্তের ব্যাপার আমার কাছে নাই। ইহা সে চলা যাও। আমি আর এক মুহূর্ত সেখানে বিলম্ব করিলাম না। কোথা যাইব ঠিক নাই, কিন্তু রামলোচন বাবুর বাড়িতে আর পদার্পণ করা হইবে না। রাস্তায় বাহির হইয়া একজনের কাছে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, যে কোনো মুদিকে পয়সা দিলেই থাকবার জায়গা আর খেতে দেবে।
মুদির দোকান খুঁজিয়া লওয়া কঠিন বোধ হইল না। দুদিন মুদির দোকানে খাইলাম, কিন্তু এরূপ ভাবে খাইলে বেশি দিন পয়সায় কুলাইবে না। এই চিন্তায় রাত্রিতে ঘুম হয় না। একদিন প্রাতঃকালে উঠিয়া মুদির পয়সা হিসাব করিয়া দিলাম। তারপর পুঁটুলিটি হাতে করিয়া বাহির হইলাম। রাস্তায় কতক দূর হাঁটিয়া দেখি একটা বড় বাড়ি। এই বাড়ির কর্তা রামলোচন বাবুর মতো নাও হইতে পারেন। আস্তে আস্তে বৈঠকখানার দিকে গিয়া দেখিলাম কর্তা বসিয়া আছেন, আর ইয়ার গোছের একটা অভ্যাগত লোক তাহার সহিত কথা কহিতেছেন। আমি দাঁড়াইবা মাত্র কর্তা জিজ্ঞাসা করিলেন, তুমি কে বাপু? আমি আমি পথিক, কষ্টে পড়েছি। ইয়ার বলিল, বড় খিদে পেয়েছে বুঝি? আমি কোনো উত্তর করিলাম না। ইয়ার বাবু উত্তর দিকে আঙুলে নির্দেশ করিয়া চোখ বড় করিয়া মাথা নাড়িয়া বলিতে লাগিলেন, হোটেল আছে, হোটেল। বাবুর্চি লোক দিব্যি রাধে, রোজ 5 টাকাতেই চলে। আমি নিরাশ হইয়া বাবুর দিকে তাকাইলাম। বাবু ইয়ারের উপর অত্যন্ত রাগ করিয়া বলিলেন, নিজের বাড়িতে একটি লোককে খেতে দিতে পারো না, আবার অন্য লোকের বাড়ি এসে চাষামো করো? আর আমার বাড়ি এসো না। বলা বাহুল্য, বাবুর উপর আমার ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান ইত্যাদি যত হইতে পারে সব কটা জন্মিয়া গেল। বাবু আমাকে বলিলেন, তোমার অন্য কোনরূপ কষ্ট না হলে আমার বাড়িতে তোমার থাকবার জায়গা আর খাবার বন্দোবস্ত হইতে পারে। আগে আমি অমনি থাকতে চাইনি, আপনার কিছু কাজ করে দিব, তার পরিবর্তে যদি কিছু খাবার দেন তাহা হইলে ভালো হয়। উত্তম। তুমি ইংরাজি লিখিতে পারো? কিছু কিছু ইংরাজি পড়েছিলাম বটে, কিন্তু ভালো লেখাপড়া জানি না। কতদূর পড়েছ? আমি বলিলাম, বেশ, তাতেই হবে। আমি বাবুর বাড়ি রহিলাম। কাজের মধ্যে এই বাবুর চিঠিপত্র সব একটা নকল করিয়া রাখিতে হয়। এখানে থাকিয়া মাঝে মাঝে বাড়ির কথা ভাবিতাম। বড়লোক হইবার জন্য কত কষ্ট পাইলাম, কিন্তু বড়লোক হইবার তো লক্ষণ দেখিতেছি না। কেবল বাড়ি হইতে চলিয়া আসিলেই কি বড়লোক হওয়া যায়? আরো কিছু চাই, আমার তাহা নাই। এইরূপ যতই ভাবিতে লাগিলাম, ততই বাড়ি ফিরিয়া যাইবার ইচ্ছা হইতে লাগিল। শেষটা ঠিক করিলাম, বাড়ি যাইতে হইবে। আমার হাতে যে কিছু টাকা আছে তাতে পথ খরচা চলিবে না, সুতরাং এবার স্টিমারে যাওয়া হইবে না। বই তীর্থ এখান হইতে বড় বেশি দূরে নয়, সেখানে গেলে সঙ্গী পাওয়া যাইতে পারে। এইরূপ চিন্তার পর মনে করিলাম বাবুর নিকট হইতে বিদায় লইয়া বই যাইব। সেখানে সঙ্গী পাইলে তাহাদের সহিত বাড়ি যাইব। কর্তার নিকট হইতে বিদায় লইয়া বই আসিতে বড় বেশি দেরি হইল না। জায়গাটা দেখিতে বড় সুন্দর। একটি ছোট পাহাড়, তাহার উপরে তীর্থস্থান। পাথরের গায়ে সিঁড়ি কাটা আছে।
সেই সিঁড়ি দিয়া উপরে উঠিতে হয়। অনেকগুলি সিঁড়ি, উঠিতে অনেকক্ষণ লাগে। আমি উঠিতে উঠিতে 3 বার বিশ্রাম করিলাম। প্রথমেই যাহাকে দেখিলাম তাহার নিকট জিজ্ঞাসা করিলাম, যাত্রীরা কোথায় থাকে? সে বলিল, যাত্রীদের থাকিবার ভালো জায়গা নাই, প্রায় সকলেই পাণ্ডাদের বাড়িতে থাকে। উপরে যে দেব মন্দির, সেই মন্দিরের পুরোহিতদের নাম পাণ্ডা। পাণ্ডা খুঁজিতে অনেকক্ষণ ঘুরিতে হইল না। প্রথমে যে পাণ্ডা আমাকে দেখিল, সেই হাত ধরিয়া আমাকে তাহার বাড়ি লইয়া গেল। পাণ্ডার বাড়ি 2 দিন থাকিয়াই বুঝিতে পারিলাম যে বিষয়টা তত সুবিধাজনক নহে। আমি যে সময় গিয়াছি সে সময় যাত্রীরা প্রায় আসেই না। সঙ্গী পাইতে হইলে আরো 3 মাস অপেক্ষা করিতে হইবে। 3 মাসের তো কথাই নাই। পাণ্ডা মহাশয় যেরূপ করিলেন, তাহাতে 3য় দিনেই আমাকে পৃষ্ঠভঙ্গ দিতে হইল। 3য় দিন সকালে পাণ্ডা আসিয়া বলিলেন, দেখিবি, চল। আমি চলিলাম। অনেক জিনিস দেখা হইল। শেষে এক জায়গায় গেলাম। সেটি একটি বড় মন্দির, মধ্যে গহ্বর। গহ্বরের নিচে ছোট একটা ঝর্ণার মতো। পাণ্ডা বলিল, এখানে পূজা করিতে হইবে। কত লাগিবে তাহারও হিসাব দেওয়া হইল। আমি দেখিলাম তাহলে আমার বাড়ি যাওয়া হয় না। আমি বলিলাম, আমি ছেলে মানুষ, পূজা কি করিব? পাণ্ডা চটিয়া গেল। সেদিন হইতে আর আমাকে তাহার বাড়িতে জায়গা দিল না। অগত্যা আমার সেখান হইতে প্রস্থান করিতে হইল। কিছু দূর গেলেই কতকগুলি ছোট ছোট ছেলে আসিয়া পয়সা পয়সা করিয়া আমাকে ঘিরিয়া ধরিল। আমি কোনো মতেই পয়সা দিতে চাহিলাম না। তাহারা খেপিল। কেহ গাল দেয়, কেহ কাপড় ধরিয়া টানে, কেহ দূর হইতে ছোট ছোট ঢিল ছুঁড়িয়া ফেলে। আমার মাথা গরম হইয়া গেল। কাছে একখানা ছোট কাঠ পড়িয়াছিল। রাগের চোটে তাহাই হাতে করিয়া লইয়া ছেলেগুলোকে তাড়া করিলাম। মুহূর্তের মধ্যে সকলে অদৃশ্য হইল। আমার যেন ভূত ছাড়িল। সেখান হইতে ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া পাহাড়ের প্রায় অর্ধেক পথ আসিয়া পড়িলাম। তখন মনে হলো জুতো জোড়াটি ফেলিয়া আসিয়াছি। কিন্তু ইহার পূর্বের 25 মিনিটের মধ্যে পাহাড় সম্বন্ধে যেটুকু জ্ঞান লাভ করিয়াছিলাম, তাহাতে মনে ভয়ানক আতঙ্ক উপস্থিত হইতে লাগিল। আমি জুতার আশা পরিত্যাগ করিলাম। চলিবার সময় সর্বদাই চটি জোড়াটি পুঁটুলে বাঁধিয়া লইয়া যাইতাম। এক্ষণে তাহাই খুঁজিয়া লইলাম। পাহাড়ের নিচে নামিতে অনেক বেলা হইল। একটু একটু করিয়া ক্ষুধা বাড়িতে লাগিল। কোনো দোকানে যাইতে হইলে অন্তত 1 প্রহর চলিতে হইবে। সেই রোদে আর 1 ঘন্টা চলাই অসম্ভব বোধ হইতে লাগিল। পথের ধারে 2-1টি গাছ দেখিলেই ইচ্ছা হইতেছিল যে সেইখানেই শুইয়া পড়ি। কিন্তু একদিকে তৃষ্ণায় গলা শুকাইয়া যাইতেছে, অন্যদিকে ক্ষুধায় পেট জ্বলিতেছে।
কি করিব কিছু ঠিক করিতে না পারিয়া পথের ধারে একটি বাড়ি খুঁজিয়া লইলাম। বাড়িতে উঠিয়া একটা বড় ঘরে গেলাম। সেখানে দুটি ছেলে বসিয়াছিল। তাহাদের নিকট আমার ক্ষুধার কথা জানাইলাম। তাহারা তুই তুই করিয়া আমার কথার উত্তর দিতে লাগিল। একজন বলিল, বাঙালি লোক চোর আর খ্রিস্টান, বাঙালি লোককে কিছু দিব না। আমি ভদ্রলোক ব্রাহ্মণ, চোর নই, যা তুই এখান থেকে, ক্রিপ ক্রিপ ড্যাশ ড্যাশ। আমার তখন ঠাট্টার মেজাজ ছিল না, তথাপি এরপর আর হাসি থামাইতে পারিলাম না। তখন তাহাদের ধরনের কথা কহিতে লাগিলাম। ওর মানে কি হলো? ও ইংরাজি, রাম ইজ ইল, আই উইল নট লেট হিম রান ইন দ্য সান। বাঙালি লোক চোর, যা তুই এখান থেকে। তোরা স্কুলে পড়িস? এবার যেন তাহারা কিছু ভয় পাইল। বলিল, আমাদের মাস্টার বড় বই পড়ে। তোদের মাস্টারের চাইতে কি আমি কম একটা কিছু? এই দেখ তো। আমার পুঁটুলিতে যে বই ছিল তাহার মধ্যে ল্যাম্বস টেলস ও ছিল। সেই একখানা বাহির করিলাম। এইবার একটু পরিবর্তন দেখা গেল। তাহাদের মুখভঙ্গিতে বোঝা গেল যেন তাহারা মনে করিয়া লইয়াছে আমি একটা কিছু হইব। একজন মাথা চুলকাইতে চুলকাইতে উঠিয়া গেল। যে রহিয়া গেল, আমি তাহাকে আশ্বস্ত করিয়া তাহার সহিত আলাপ পরিচয়ের চেষ্টা করিতে লাগিলাম। তাহার কথায় বুঝা গেল যে তাহারা দু ভাই। সে ছোট, বাবা নাই, মা আছেন, স্কুলে পড়ে, টাকা আছে, চাকর চাকরানি আছে। বলা বাহুল্য, সে বাড়িতে তখনকার জন্য আমার বিশ্রামের সংস্থান হইল। আমার জন্য একটি ছোট ঘর নির্দিষ্ট করা হইল। আমি তাহাতে যাইয়া বসিলাম। তখন সকলের খাওয়া হইয়া গিয়াছে, সুতরাং নূতন আহারের আয়োজন করা হইল। একজন আসিয়া আমাকে স্নান করিতে বলিল। আমি কাছের একটা পুকুর হইতে স্নান করিয়া আসিলাম। আসিয়া দেখিলাম যে জল খাবারের জন্য কতকগুলি ভিজানো চাল আর কিছু সন্দেশ লইয়া বড় ছেলেটি আমার ঘরে বসিয়া আছে। চালগুলি ভিজিয়া ঠিক ভাতের মতো হইয়াছে। সেখানে খাবার সময় ওইরূপ চাল অনেককে খাইতে দেখিয়াছি। আমি খাইতে বসিলাম। ছেলেটি আমার কাছে বসিয়া রহিল। তাহার ভাবভঙ্গিতে বোধ হইতে লাগিল যেন কিছু বলিতে আসিয়াছে। কিছুকাল পরেই সে আমার গায়ে মাথায় হাত বুলাইতে লাগিল। আমি কিছু চমৎকার হইয়া তাহার দিকে চাহিলাম। সে বলিল, মা বলে দিয়েছেন আপনি ব্রাহ্মণ, আপনি শাপ দিলে আমার অনিষ্ট হইবে। আমি আপনাকে মন্দ কথা বলেছি। তোমার উপর আমি রাগ করি নাই। তোমার কথায় আমার কিছু মাত্র অনিষ্ট হয় নাই। আমি ভগবানের নিকট প্রার্থনা করিব যেন তিনি তোমার ভালো করেন। তাহাকে বুঝানো কিছু কষ্টকর বোধ হইল, কিন্তু শেষটা সে যেন সুখী হইল এবং বলিল, তবে যাই, মার কাছে বলি গে। বেলা প্রায় শেষ হইয়া আসিলে সেই ছেলে দুটির নিকট বিদায় লইয়া বাহির হইলাম।
সেদিন রাত্রিতে এক বাজারে মুদির দোকানে ছিলাম। তারপর 2 দিন ওইভাবে গেল। সারাদিন পথ চলিতাম, কেবল দুবেলা খাবার জন্য কোনো মুদির দোকানে উঠিতাম। রাত্রিতে কোনো মুদিকে পয়সা দিয়া তাহার ঘরে থাকিবার জায়গা পাইতাম। তৃতীয় দিন রাত্রিতে থাকিবার জন্য আর মুদির ঘর পাইলাম না। কাছেই একজন গৃহস্থের বাড়িতে যাইতে হইল। গৃহস্থ জায়গা দিতে কোনো আপত্তি করিলেন না, কিন্তু খাওয়া শেষ হইলে কড়া বগুনো সব দেখাইয়া দিয়া বলিলেন, কাল চলে যাবার আগে এইগুলো মেজে দিয়ে যেও। বলিলাম, ওগুলো আমি ছুঁই নাই, তবে আমি যা যা ছুঁয়েছি সেগুলো দাও, এখনই মেজে দিচ্ছি। সুতরাং একখানা থালা আর একটি বগুনোতে ডাল ছিল, আমার ঘাড়ে চাপিল। তিনি বাড়ির কাছেই একটা পুকুর দেখাইয়া দিলেন। আমি তথায় যাইয়া সমস্ত পরিষ্কার করিয়া আসিলাম। প্রায় অর্ধ ঘণ্টা সময় লাগিল। পরিশ্রমের পর সুনিদ্রা হইল। পরদিন গৃহস্থ ডাকিয়া ঘুম ভাঙাইলেন। উঠিয়া দেখি সূর্য উঠিয়াছে। তাড়াতাড়ি পুঁটলি হাতে করিয়া বাহির হইলাম। গৃহস্থের নিকট বিদায় লইবার সময় ফা যাইবার পথ জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, একটা বড় মাঠ, তারপর একটা পাহাড়, তারপর ফা। একই পথ, ভুল হবার জো নাই। কিছু দূর হাঁটিয়াই একটা মাঠে আসিলাম। সেখানে পথিক দিগের জন্য একটি ঘর আছে। তথায় একজনার সহিত সাক্ষাৎ হইল। তাহার সঙ্গে একটা ঘোড়া। সে আমাকে দেখিয়াই বলল, বেশ, চলো। একজন সঙ্গীর জন্য বসিয়াছিলাম। আমি জিজ্ঞাসা করিলাম, সঙ্গীর প্রয়োজন কি? সে বলিল, তুমি আর কখনো এখানে চলো নাই? একা গেলে যে খেয়ে ফেলবে। আমার ভয় হইল। মাঠের এ পাশ থেকে ও পাশ দেখা যায় না। অতি কম চওড়া পথ। 10-12 হাত অন্তর ছোট ছোট খসখসের ঝোপ। জীবজন্তুর মধ্যে এক জাতীয় পাখি। পাখিটি একটি চড়াই অপেক্ষা কিঞ্চিত বড়। গায়ের রং সবুজ, ঠোঁট সরু এবং লম্বা, স্বভাব অত্যন্ত চঞ্চল। ক্রমাগত একই রূপ শব্দ করিতেছে, টিরিন টিরিন টিরিন। লেজে একটা নতুনত্ব আছে। লেজের মধ্যদেশ হইতে প্রায় 1.5 ইঞ্চি লম্বা একটি সূচির মতো বাহির হইয়াছে। আমার সঙ্গী বলিল, শ্বশুর বাড়ি গিয়ে ছুঁচ চুরি করেছিলেন, তাতেই ওই শাস্তি। অন্য কিছু না থাকাতে ওই পাখিকেই বারবার ভালো করিয়া দেখিতে লাগিলাম। বেলা আন্দাজ 4টার সময় ছোট একটি ঘর দেখিতে পাইলাম। সঙ্গী বলিল, আজ এখানেই থাকিতে হইবে। আমি প্রতিবাদ করিয়া বলিলাম, 4টের সময় বসে থাকতে হবে কেন? সঙ্গী বলিল, মাঠে রাত হলে বাঘে খাবে। বাঘে খায় এরূপ ইচ্ছা আমার ছিল না। সুতরাং সে রাত্রির জন্য ওই ঘরেই থাকিলাম। রাত্রিতে ঘুমাইয়া ঘুমাইয়া অনেক প্রকার শব্দ শুনিতে পাইলাম। সেসব নাকি হাতির শব্দ। সৌভাগ্যক্রমে হাতিগণ আমাদের কোনো খবর লইতে আসিলেন না। কিন্তু পরদিন উঠিয়া দেখি ঘোড়াটি নাই।
ঘোড়ার স্বামী অনেক আক্ষেপ করিল। মাঠ পার হইতে প্রায় 4টা বাজিল। মাঠ যে জায়গায় শেষ হইয়াছে সেখানেও দেখিলাম একটি ছোট ঘর। সেখানে আসিলে সঙ্গী বিদায় লইয়া অন্য পথে গেল। আমি আমার নির্দিষ্ট পথে আস্তে আস্তে চলিলাম। কিছু দূর যাইয়া একটি মাহুতকে পাইলাম। সে হাতি লইয়া ফা চলিয়াছে। আমি 4 আনা পয়সা দিব বলাতে সে আমাকে তাহার হাতির পিঠে একটু স্থান দিল। মহা সুখে ফা আসিলাম। কালিদাস বাবুর সঙ্গে সাক্ষাৎ করিতে সাহস পাইলাম না। রাত্রিতে একটি মুদির দোকানে থাকিয়া পরদিন ভোরে রওনা হইলাম। পথে যে সকল ছোটখাটো ঘটনা হইয়াছিল তাহা বলিবার প্রয়োজন নাই, তবে একদিনের কথা বলা আবশ্যক। 2 প্রহরের পর আর মানুষের সাড়া শব্দ পাইলাম না। বেলা যতই কমিয়া আসিতে লাগিল ততই ক্রমাগত নির্জন স্থানে যাইয়া পড়িতে লাগিলাম। তারপর কেবল একটা মাঠ, 2 ধারে উলুবন এবং অন্যান্য 2-1টি ছোট ছোট গাছ। এরূপ জায়গায় সন্ধ্যা হইল। কি করি, কোথায় যাই, প্রাণপণে দৌড়িতে লাগিলাম। পথ এতই সংকীর্ণ যে দুপাশের গাছে গা লাগে। থাকিয়া থাকিয়া আমার বুক গুড়গুড় করিয়া উঠিতে লাগিল। এমন সময় হঠাৎ যেন পিঠে কি একটা লাগিল। চমকিয়া ফিরিয়া দেখিলাম একজন পাহাড়ি লোক। সে আমাকে কি একরকম ভাষায় বলিল, তুই কোথায় যাস? তোর প্রাণের ভয় নাই? এই বলিয়া সে আমাকে তাহার পিছু পিছু যাইতে সংকেত করিল। আমি সহজেই তাহার আজ্ঞা পালন করিতে লাগিলাম। সে 2 হাতে উলুবন সরাইয়া শুয়োরের মতো দৌড়িতে লাগিল, আর মাঝে মাঝে আমাকে ডাকিয়া বলিতে লাগিল, আয় আয়, মরে যাবি। আমি হতবুদ্ধি হইয়া তাহার অনুসরণ করিতে লাগিলাম। কতক্ষণ এই রূপে চলিলাম বলিতে পারি না। অবশেষে একটা বড় নদীর ধারে আসিলাম। সেখানে দেখিলাম আরো কয়েকজন লোক বসিয়া আছে। পাহাড়ি বলিল, যতক্ষণ নৌকা আসিয়া ওপারে না যায় ততক্ষণ এখানেই বসিয়া থাকিতে হইবে। আমি তাহাদের সঙ্গে মাটিতে বসিলাম। অন্যান্য সকলে পুঁটলি হইতে খাবার খুলিয়া খাইতে লাগিল। পাহাড়ির সঙ্গে কতকগুলি কমলা লেবু ছিল। সে আমাকে তাহার খাবারটা খাইতে দিল। আমি তাহাই খাইয়া নাক মুখ কাপড়ে ঢাকিয়া সেইখানেই শুইয়া পড়িলাম। অন্যান্য লোকেরা আমাকে বলিতে লাগিল, ঘুমিও না, খেয়ে ফেলবে। তেমন অবস্থায় ঐরূপ উপদেশ বাক্যের অত্যন্ত আবশ্যক ছিল, কারণ সমস্ত দিনের পরিশ্রমে আমার গা অবশ হইয়া আসিতেছিল এবং একটুকু পরেই অতি নিকটে ঘ্যাঙর ঘ্যাঙর করিয়া বাঘ ডাকিতে লাগিল। সমস্ত রাত্রি চারিপাশে দূরে নিকটে হিংস্র জন্তুর শব্দ হইতে লাগিল। সে রাত্রির কথা আমার জীবনে আর কখনো ভুলি নাই। নৌকাওয়ালা
পাড়ে বসিয়া সুখ ভোগ করিতেছে। সেখানে নৌকা বোঝাই না হইলে ফিরিয়া আসিবে না। সমস্ত রাত্রি আমাদের প্রাণ হাতে করিয়া সেই ভয়ানক স্থানে বসিয়া থাকিতে হইল। পরদিন নৌকা আসিলে আমরা ওপারে গেলাম। ইহার 3 দিন পরে বাড়ির কাছে বাজারে আসিলাম। সেখানে দই, চিঁড়ে, সন্দেশ ইত্যাদি যাহা কিছু মনে হইল উদরস্থ করিয়া পথকষ্টের প্রতিহিংসা বিধান করিলাম। 2টার সময় বাড়ি আসিলাম। তখন বাহির বাটিতে কেহ ছিল না। গা ভয়ানক কাঁপিতে লাগিল। শীতে অস্থির হইয়া গেলাম। আশেপাশে যে কয়খানা লেপ কাঁথা ছিল উপর্যুপরি গায়ে দিয়া বিছানায় পড়িলাম। শক্ত জ্বর হইল। ফাঁকি দিয়া বড়লোক হবার স্বপ্নটা ভালো রকমেই ভাঙিয়া গেল। শেষ হলো প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা সহজে কি বড়লোক হওয়া যায়। পরের দিন শোনাবো বড়লোক কিসে হয়, এই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীরই লেখা। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।